স্বাগত বাংলাদেশ এখন আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। কথা বলতে স্টুডিওতে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল এবং বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা চলমান রাজনীতি নিয়ে আজকে আপনাদের দুজনের সঙ্গে আলোচনা করব। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সামনে আপনাদের একটি কর্মসূচি আছে, যেটি শনিবারে ছিল বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আপনারা এই কর্মসূচি দিয়েছেন, সেটি পিছিয়ে রবিবারে করা হয়েছে। এই কর্মসূচিটা কেন এবং এই কর্মসূচির প্রস্তুতি আপনাদের কিরকম? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অপু দিকে। আসলে সাম্প্রতিককালে এই জিনিসটি খুব ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তৈল এবং বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে সারা বিশ্বব্যাপী যখন জ্বালানি তেলের মূল্য হ্রাস পাচ্ছে, তখন বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধি এটা সত্যি সবাইকে হতবাক করেছে। যার জন্য আপনার সকল রাজনৈতিক দল, এমনকি ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, সুরেন্দ্র সেনগুপ্ত তাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী, উনিও বলেছেন যে এখন এই গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। আর 20 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দেশনেত্রী এবং খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছে যে এটা জনগণের উপর একটা খরার গা। এবং মূল ব্যাপারটি হলো যে এই সরকার ক্ষমতায় এসে যে কুইক রেন্টাল একটি ব্যবস্থা, কুইক মানি ইনকামের যে একটি রাস্তা করেছে, তাকে সুবিধা দেওয়ার জন্যই আমরা মনে করি যে বিদ্যুতের দামটা বাড়িয়েছে। আপনি মনে করবেন যখন এই সরকার ক্ষমতায় এসে 2008-এ ক্ষমতায় এসে যখন কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প চালু করেন, তখন কিন্তু এই কুইক রেন্টালের কারণে তো অনেক সুবিধা পাচ্ছি। একটু আমি বলি, আপনার সুবিধা বিদ্যুৎ যেহেতু এখন তো সেই পরিমাণ বিদ্যুৎ যায় না। না, সুবিধা আমি বলতেছি, তখন যখন এই কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প চালু করেন, তখন আন্তর্জাতিক বাজারে পার ব্যারেল ছিল $115 থেকে $117 ইন্টারন্যাশনাল মার্কেটে। কিন্তু বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে পার ব্যারেল হলো মাত্র $40 থেকে $42। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো ক্রাইসিস, কুইক রেন্টাল হলো যে কোনো ক্রাইসিস মেনটেন করার জন্য। তখন এই 3 বছর, 5 বছর, 7 বছর মেয়াদি কিন্তু এই কুইক রেন্টালের অনুমতি সরকার দিয়েছিলেন। তো আপনার যে কোনো স্ট্রাকচারের কিন্তু একটা খরচটা কিন্তু প্রথমেই হয়, ধীরে ধীরে কিন্তু এটা কমে আসার কথা। তো আমরা দেখলাম এই সরকারের মেয়াদ গত আমলে 5 বছর, এই 1.5 বছর, প্রায় 6.5 বছর, 7 বছরের মতো হয়ে যাচ্ছে। সুতরাং এখন নতুনভাবে বিদ্যুৎ উৎপাদন করার কিন্তু অতিরিক্ত কোনো খরচের কোনো বালাই নেই, শুধুমাত্র তৈলটা ব্যবহার হচ্ছে। অথচ ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এই তৈলের দামটা কমে গেছে মাত্র 40-42। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আরো বিদ্যুতের দাম বা গ্যাসের দাম আরো কমিয়ে দিতে পারতো সরকার। আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের লক্ষ্য করবেন যে গতকালকে আমি দেখছিলাম যে তারা 2 রুপি কিন্তু কমিয়ে দিয়েছে। তারা তৈলের দাম 2 রুপি কমিয়ে দিয়েছে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য, জনগণকে সুবিধা দেওয়ার জন্য, ভোক্তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা কিন্তু এই ব্যবস্থা চালু করেছে। আর বাংলাদেশে আমরা লক্ষ্য করলাম কি সম্পূর্ণ উল্টোটা, সেখানে দাম আরো বৃদ্ধি করা হয়েছে, যেখানে দাম কমে যাওয়ার কথা। আপনি যে কথাটা বললেন কুইক রেন্টাল, 3 বছর আগে কুইক রেন্টাল খরচ করতে যদি আপনি ধরেন 10 কোটি টাকা খরচ যায়, তার ওইটাই কিন্তু মূল খরচ ছিল। এখন কিন্তু আর খরচ, এখন শুধু তার উৎপাদন করবে। তো সেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তৈলের দাম কমে গেছে, তো সেখানে তো সে আরো কম দামে গভর্নমেন্টকে এটা সাপ্লাই দিতে পারে। আপনার বক্তব্য পুরোপুরি স্পষ্ট, আমরা বুঝতে পারছি যে জনগণের এই দুর্ভোগের চিত্রটি দেখে আপনারা আমরা এই কর্মসূচি দিয়েছেন, কিন্তু এবং এখানে 1 তারিখ থেকে শুরু হয়েছে কর্মসূচি, মানে পালন করতে করতে আরো 5-6 দিন দেরি হয়ে যাচ্ছে। না, এখানে আপনার কাছে আবার আসবো, আমি উপকূলের কাছে একটু আসতে চাই। আপনাদের এই যে ওনাদের যে কর্মসূচিটা পালন করছে, এটা কি যৌক্তিক মনে করেন এই সময়? অবশ্যই এই সময় যৌক্তিক না, কারণ মানুষের দুর্ভোগের কথাই যদি ওনারা চিন্তা করেন, এখন যেহেতু বন্যায় আচ্ছন্ন দেশ, ওনারা বন্যার্তদের মাঝে চলে যেতে পারেন, বন্যার্তদের সহযোগিতায় নামতে পারেন, সেই সময়টিকে ওনারা বেছে নিয়ে প্রথমে দিলেন শনিবারে, যেদিন হিন্দু ধর্মাবলম্বীদের একটি জাতীয় প্রোগ্রাম, ধর্মীয় জন্মাষ্টমী, সেই দিনে তারা প্রোগ্রামটি দিয়েছিলেন। তারপরে তারা সেটিকে আবার সরিয়ে রবিবার করেছেন, এবং তাদের যে দাবিটি সেটি হচ্ছে বিদ্যুৎ গ্যাস যে বৃদ্ধি পেয়েছে, গভর্নমেন্ট করেছে, সেটিকে তারা মানছেন না। এখন তার এই যে তারা স্ববিরোধী কর্মসূচি দিলেন, আমি স্ববিরোধী বলবো এই কারণে, তাদের দেখবেন বক্তব্যের মঞ্চে, স্টেজে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া স্ববিরোধী কথা বলেন, এবং তারা আন্দোলনের কর্মসূচিও তাদের নিজেদের যেটা বিরোধিতা করা সেই রকম। যেমন বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু ধাপে ধাপে বিদ্যুতের গ্যাসের দাম বাড়িয়েছিলেন, এবং এই বিদ্যুৎ, উনি কুইক রেন্টালের কথা বললেন, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে বিদ্যুৎ রেখে গিয়েছিল 3000 মেগাওয়াট, সেই বিদ্যুৎ 3000 মেগাওয়াট থেকে আর 1 ওয়াটও তারা বৃদ্ধি করতে পারেনি। বরং তারা কি করেছে, তারা খাম্বা বিজনেস করেছে, বিদ্যুতের যে খাম্বা সেটিকে বিজনেস করেছে, এবং যে কারণে গভর্নমেন্ট খাম্বা নিয়ে তাদের জনগণ তাদেরকে টাইটেল দিয়েছে
যে খাম্বা সরকার, এবং এই 20,000 কোটি টাকা বিদ্যুতের থেকে তারা বিদেশে পাচার করেছে, এটা 111 গভর্নমেন্টে সেই তথ্য দিয়েছে, আমরা কিন্তু সেই তথ্য কালেক্ট করি নাই। তো এখন বিদ্যুতের দাম তারা কুইক রেন্টাল নিয়ে তাদের বা বিদ্যুৎ সেক্টর নিয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, এই কারণে তারা দেখেছে যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে ডিজিটালাইজড হয়েছে এবং মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে, সেটির প্রধান সহায়ক হচ্ছে না, কিন্তু এই ওনার বিদ্যুৎ। বক্তব্যের মূল বিষয় যেটি ছিল যে এই সময়ে দাম বৃদ্ধিটা আসলে যৌক্তিক না, যখন আন্তর্জাতিক বাজারে দাম অনেক কমেছে। এর আগে যখন গভর্নমেন্ট বিদ্যুতের দাম বৃদ্ধি করলো তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের দাম অনেক অনেক বেশি ছিল, সেই এখন তো পর্যায়ে কম, এখন আমরা কম। যেতে পারিনি, তখনও কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল। এখন আবার আন্তর্জাতিক বাজারের অজুহাত তুলছে। যদি আমরা আবার আপনার কাছে আমাদের ফিরবো 40 সেকেন্ডের একটি বিরতির পর, আমরা নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। উপকূল, আপনি বলছিলেন যে এই কথাটি, এবং মোশাররফ যেটি বলছেন যে জনগণের দুর্ভোগের কথাটি, এবং এই সময় দাম বাড়ানো যৌক্তিক কিনা। না, এটাই আমি বলছি যে বিএনপির সময় কনসার্টে 20 জন মানুষের বিদ্যুতের দাবিতে কিন্তু হত্যা করা হয়েছিল। তা আমরা সেই কলঙ্কময় ইতিহাস পেছনে ফেলে বিদ্যুৎকে অনেক অনেক দূর এগিয়ে নিয়েছি, এবং এই কুইক রেন্টালে আমাদের বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করেছে। এখন এই যে গ্যাস এবং তেল বৃদ্ধি, গ্যাসের বিষয়টা যদি আসি, বিএনপি গভর্নমেন্ট থেকে তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন কি যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, এবং গ্যাস বাইরে দিয়ে দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি করবার তিনি সায় দিয়েছিলেন, যে কারণে 2001-এ ক্ষমতা এসেছিল বিএনপি এই চুক্তির মধ্য দিয়ে। অথচ আমরা দেখছি যে গ্যাস আমাদের পর্যাপ্ত নেই। এখন গ্যাসের যে বিষয়টি গভর্নমেন্ট বৃদ্ধি করবার জন্য পেছনে কারণটি বের করেছে, সেটি হচ্ছে আমরা দেখছি যে গ্যাসের অনেক অপচয় হচ্ছে। 450 টাকার যে গ্যাস আমরা বাসা বাড়িতে ব্যবহার করছি, সেই গ্যাস দিয়ে মানুষ কাপড় শুকাচ্ছে, ওপেন করে রাখছে, অনেক গ্যাস অপচয় হচ্ছে। গভর্নমেন্টের একটি বিষয় অদূর ভবিষ্যতে যেটি করতে চান, যে এলএনজি গ্যাস বা সিলিন্ডারে গ্যাস সবাইকে পৌঁছে দেবেন, যেটি ভারতের রেফারেন্স আপনি দিয়েছেন। ভারতে কিন্তু এই উন্মুক্ত গ্যাসের ব্যবস্থা নাই, সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, এবং একটি সিলিন্ডার গ্যাস আমাদের বাংলাদেশেও যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, সেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করার জন্য প্রতি মাসে 2টি বা 1.5টি সিলিন্ডার যদি ব্যবহার করে, সেখানে 2 থেকে 2,500 টাকা খরচ। প্রতি সিলিন্ডার 1400 থেকে 1500 টাকা বিক্রি হচ্ছে। অথচ আমি যে ব্যবহার করছি গ্যাস 4,500 টাকায়, আমার চুলা কাজের মহিলা খুলে রাখছে 450 টাকা, 450 টাকা, সেখানে একটা বৈষম্য থেকে যায়। আর বিদ্যুতের যে বৃদ্ধিটা, সেই বিদ্যুতের বৃদ্ধি সাধারণ মানুষ, সাধারণ যে ভোক্তা, 70% ভোক্তা তারা হচ্ছে 1 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে। সরকার 1 থেকে 50 মেগাওয়াট বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধি করে নাই, কাজেই আমাদের সাধারণ মানুষ এই মূল্য বৃদ্ধিতে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আর গ্যাস নিয়ে যেটা ভাবছে যে আমরা চাই সিলিন্ডার গ্যাস ব্যবহার করবার জন্য, এবং গ্যাস বিদ্যুতের খরচ অপচয় রোধ করবার জন্য মানুষের সবকিছুরই যখন দাম বাড়ে, এই সেক্টরের দাম বাড়বে, এটা স্বাভাবিক। মানুষের জীবনযাত্রার যখন ব্যয় বাড়বে, এটা হবে। তো এটিকে আমরা না করে, আমরা যদি মনে করি যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ এবং তেল সেক্টরকে এগিয়ে নেবার জন্য, তাহলে এটার বিরোধিতা করবার কোনো যৌক্তিকতা নাই, বরং এটা আমাদের। আপনারও কি মনে হয় যে ওনার যুক্তিগুলি ঠিক আছে? না, এখানে আমি একটু দিদির সাথে আমি একটু দ্বিমত পোষণ করবো। এই কারণে আপনি লক্ষ্য করবেন যে এখানে এই সরকারে আসার পর কুইক রেন্টালের উপর জোর দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে পিডিবি যে বিদ্যুৎ উৎপাদন করে, সেখানে 6 থেকে 6.5 টাকা খরচ পড়ে, অথচ আমরা কুইক রেন্টাল থেকে প্রায় 18 টাকা পার ইউনিট আমাদের বিদ্যুৎ কিনতে হচ্ছে। এখানে সরকার 18 টাকা বিদ্যুৎ কিনে কিন্তু পিডিবির কাছে অথবা পল্লী বিদ্যুতের কাছে মাত্র 6 টাকায় বিক্রি করে, এখানে কিন্তু 12 টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তা আমরা যে কথাটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে একটা ক্রাইসিস কুইক রেন্টাল অথবা এই রেন্টাল যে বিদ্যুৎটা আপনার বলা হচ্ছে, এটা ক্রাইসিস। কারণ একটা বাংলাদেশ কিন্তু এখন ক্রাইসিসটা, যে কথাটা অপু দিয়ে বলেছে, অনেকটা আমরা কাটিয়ে উঠেছি। তাহলে আমাদের পলিসিটা কি হওয়া উচিত, যে আমরা কিভাবে সাশ্রয় করে আমরা কিভাবে ভর্তুকিটা কমাতে পারি। কিন্তু এই সরকার আমরা লক্ষ্য করলাম যে তাদের নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের কাছে এই কুইক রেন্টাল গুলি করার জন্য অনুমতি দিয়েছে, এবং আজকে তাদের সাথে চুক্তি বাড়াচ্ছে। আমাদের আপত্তিটা এখানে যে ক্রাইসিস আপনি অতিক্রম করেছেন, এখন তো আমার আর চুক্তি বাড়াবার কোনো দরকার নাই, মানে সময়টি নিয়ে আপত্তির জায়গা। এই সময় মানে এটি না বাড়ানো উচিত ছিল। ব্যবসায়ীদেরকে আমরা আবার আপনার কাছে আসব। নির্দিষ্ট ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি যে আজকে বিদ্যুৎটা বেড়ে, কারণ এখানে 4টা শ্রেণী কিন্তু এখানে আপনার লাভবান হচ্ছে। আমরা যেটা বারবার বিশেষজ্ঞরা বলছে, একটা হলো যারা এই তৈল
আনে, তৈল যারা বাইরে আমদানি থেকে করে। ইম্পোর্ট করে, যে তারা একটা ব্যবসা করছে, এখানে ঠিকাদাররা একটা ব্যবসা করছে, যারা আপনার এই কুইকরেন্টাল তৈরি করছে তারা একটা ব্যবসা করছে, এবং যারা এই গভর্নমেন্ট চালাচ্ছে তারা একটা ব্যবসা করে। জি, সুতরাং এই আমরা চার আপনার কাছে আবার আসবো একটু একটা বিরতির পর, ব্যবসায়ী বিরতির পর হলো ফিরে quick আসবো আবার আমরা বাংলাদেশ এখন আপনাদের সাথেই থাকবেন আশা করছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোশাররফ ভাই, আমরা বেশ কিছুদিন পর বিএনপির কর্মসূচি দেখছি, যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন, এবং বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দেখেছি যে নেতাকর্মীরা সেদিনও মাঠে ছিলেন। এখন মাঠটি, রাজনীতির মাঠটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনাদের আন্দোলনের অনুকূলে কি রাজনীতির মাঠটি? আসলে আন্দোলনের অনুকূলে কিনা এটা আমি বলবো না, কিন্তু আপনার যে জিনিসটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে বিবেচনায় নিতে হবে, সেটা হলো আসলে বিএনপির নেতা কর্মীদের নামে প্রায় 21,000 মামলা আছে সারা বাংলাদেশে, এবং এতে প্রায় আপনার 10 থেকে 15 লক্ষ হলো আমাদের একেবারে আসামি। এবং সারা বাংলাদেশে আপনি লক্ষ্য করছেন যে এখন এই সরকার আসার পর যে কিছু আইনগত যেই সমস্যা হচ্ছে, যেমন আপনার গাড়ি পোড়ানো, বিস্ফোরক ইত্যাদিতে কিন্তু কোর্টে জামিনই দিচ্ছে না, এবং আমাদের অনেক সিনিয়র নেতারাও কিন্তু এখন জেলে আছেন। এই ক্ষেত্রে সারা এবং প্রশাসনের যে একটি মারমুখী ভূমিকা, যার কারণে কিন্তু সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা খুবই সমস্যার মধ্যে আছে। আপনি কিছুদিন আগে একটা লক্ষ্য করবেন যে ঢাকাতে ঢাকা আদর্শ আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন একটা অফিসের মধ্যে, তাও একটা অফিসের মধ্যে, সেখানেও কিন্তু করতে দেয়নি প্রশাসন। সেখান থেকে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। এমনি প্রতিদিন যদি আপনি পত্রিকায় বা আপনাদের টিভিতে স্কলে দেখেন যে বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলা, থানার নেতারা এখন জেলে যাচ্ছে, গ্রেফতার হচ্ছে, জামিন ক্যান্সেল হচ্ছে, এই অবস্থা খুব একটা বাজে অবস্থার মধ্যে আমরা আছি। তারপরেও আমরা যে জিনিসটি চাই, যে আমরা বারবার বলেছি যে আমরা একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাই, কারণ যে কথাটি আপনি বলেছেন বিরতির সময়, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে চাই। এবং আপনি দেখবেন যে বিএনপি কিন্তু এখন এই বেশ কিছুদিন কোনো কর্মসূচি নেই, বরং তারা আমরা কি বলতে চাই, আমরা দেশের সমস্যাগুলি চিহ্নিত করে সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই জন্য কিন্তু জাতীয় ঐক্যমতের ডাক কিন্তু অনেক পূর্বে থেকে বিএনপি দিয়ে আসছে, এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আজকে আপনি যে কথাটি এর বিরতির আগে বলেছিলেন, এই যে বিদ্যুৎ অথবা গ্যাসের দাম বৃদ্ধি, এটা কিন্তু দাবি, এটা কিন্তু একটা কোনো দলের দাবি না, সেই কর্মসূচিতে বিএনপি নেমেছে। এবং আপনি যে কথা বলেছেন যে আগামী রবিবার দিন আমাদের একটা কর্মসূচি আছে, আজকে পর্যন্ত আমি জানি যে অনেক জেলায় এই যে একটি সামান্য একটা বিক্ষোভ মিছিল অথবা মানববন্ধন হবে, এই কর্মসূচিকেও সরকার সহ্য করতে পারে। সেখানেও আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, নির্যাতন, বাসায় বাসায় পুলিশি ও হামলা, এগুলি কিন্তু চলছে। আপনি হয়তো কালকেই পত্রিকা দেখবেন, আমি আজকে যত আমার নিজের জেলা পটুয়াখালীতে, মানে রবিবারের কর্মসূচিকে সফলভাবে তাহলে পালন করতে পারবেন না, আপনার কি সেই আশঙ্কা হচ্ছে? আমরা চেষ্টা করছি, কিন্তু প্রশাসনের এবং আওয়ামী যে একটা ভিত্তি তাদের, যে বিএনপি যদি মাঠে নেমে যায়, তাদের হয়তো এই যে একটা সংসার তৈরি করেছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে, এটা হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, যার জন্য কিন্তু তারা মানে প্রশাসনের মাধ্যমে বিএনপি নেতা কর্মীদেরকে দমন করার জন্য, তাদেরকে নিপীড়ন করার জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি নেত্রীও ওই দিন বক্তৃতায় বলেছিলেন যে দলের যারা নিষ্ক্রিয় কর্মী আছে তাদেরকে আরো সক্রিয় হতে। তার মানে কি সরকার তো দমন পীড়ন অতীতেও করেছে, কিন্তু আমরা আওয়ামী লীগ এইভাবে কিন্তু করেনি। আপনার নিশ্চয় মনে আছে, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আন্দোলনের কিছু কিছু পর্যায়ে আছে, কিছু ক্ষেত্র আছে। আজকে দেখেন বাংলাদেশের আন্দোলনের মূল শক্তি হলো বাংলাদেশের ছাত্র সমাজ অথবা শ্রমিক সমাজ। এই সরকার ক্ষমতায় আসার পর খুব পরিকল্পিতভাবে যে কাজটি করেছে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেখানে কিন্তু চর দখলের মতো দখল করে। এটি আসলে এই সরকার আসার পরে যে আপনি সেটা বলতে পারেন না, আমরা সব সরকার আমলে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সরকার দলীয় ছাত্র সংগঠন, আপনাদের সময় হয়তো ছিল, তারপর আমরা যখন পড়েছি বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু তখন দেখেছি যে একটি দলই শুধুমাত্র ছিল। তো সেখানে আজকে যেখানে আন্দোলন, এই যে ছাত্রদের, যুব সমাজের যারা আন্দোলন সংগ্রামের মূল প্রাণ শক্তি, তাদেরকে কিন্তু আজকে সংগঠিত হতে দিচ্ছে না। আজকে আপনি দেখেন শ্রমিক যে বেলটা, বাংলাদেশের শ্রমিক আন্দোলন নাই বললেই চলে, কারণ শ্রমিক সেখানে সরকারি দলের যারা শ্রমিক তারা দখল করে নিয়েছে। আমরা একটু উপকূলের কাছে আসতে চাই। বেগম খালেদা যে ঐক্যের ডাক দিয়েছেন, তিনি সংঘাত ভুলে গিয়ে সবাইকে আবার একসাথে কাজ করার কথা বলেছেন, এবং যেটি বলছেন যে জাতীয় ঐক্যের রাজনীতি করি এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই পরপর ক্ষমতায় থাকে, কাজেই কোনো সময় আওয়ামী লীগ কোনো সময় বিএনপি, সেটি রদবদল হতে থাকবে, আসুন উন্নয়নের রাজনীতি করি, জাতীয় ঐক্যের রাজনীতি করি। এটা তো রামের মুখে ভূতের নাম, কারণ উনি তো বলেছে যে আওয়ামী লীগ এই দেশ ছেড়ে চলে যাবে, দেশ ছাড়া করবে আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রী নাকি পালাবার পথ পাবে না। হেফাজতের সময় উনি বলেছে যে এমন ভাবে সরকারকে রশি ধরে টান দিবে, কিছুদিন আগে বলে, ঈদের আগে বলেছে যে সরকার খান খান হয়ে যাবে, আওয়ামী লীগ এই দেশে থাকতে পারবে না, মন্ত্রী এমপিরা পথ পাবে না পালাবার জন্য। তা আওয়ামী লীগকে তো উনি এই দেশেই থাকতে দেয় না, আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে, এই মতবাদ তো ওনার
মুখ দিক থেকে আমরা আশা করছি না। উনি তো এই চিন্তা করেন না। যদি এই চিন্তা করতেন তাহলে তো উনি মানুষ হত্যার রাজনীতি করবার জন্য, এই সরকারকে পতনের জন্য বাসে মানুষ পুড়িয়ে হত্যা করতেন না। আর জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ইলেকশনে আসবার জন্য। তিনি বলেছিলেন যে আমরা আসেন, আমরা একসঙ্গে জাতীয় ইলেকশন করি এবং জাতীয় ঐক্যের সরকার দরকার হয় আমরা করব। আজকে দেখেন শ্রীলঙ্কায় বর্নিল বিক্রম সিংহ তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং তাকে সহায়তা করেছে কে? পরাজিত যে এখনকার মাহিন্দা রাজপক্ষ, তিনি সাবেক ওই প্রেসিডেন্ট, তিনি তাকে ঐক্য করেছেন তার সঙ্গে এবং তাকে সহযোগিতা দিয়েছে, তিনি সরকার গঠন করেছেন। বিএনপি তো পারতো ইলেকশনে আসলে সরকারে যেত, অথবা একসঙ্গে আমরা জাতীয় ঐক্যের সরকার গঠন করতে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা জানেন সেটিকে কিভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আর এখন উনি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন। তার উনি যেটা বলেছেন মোশাররফ ভাই, যে বিভিন্ন সময় ওনাদের টর্চার আন্দোলনের কথা, আমি একটা উদাহরণ দিই। 1977 সালে জাতির জনকে হত্যা করলো, জাতীয় নেতাদেরকে হত্যা করলো, সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে জেলে ভরলো। তারপরেও 1977 সালের 3 এবং 4 এপ্রিল ইডেন হোটেলে আওয়ামী লীগ কনফারেন্স করেছে, সেই হত্যার মধ্যে রক্তের উপর দাঁড়িয়ে থেকে। আর আমরাও যখন এই বিএনপি ক্ষমতায় আসলো লাস্ট 2001-এ এসে, যখন ধর্মীয় সংখ্যালঘুদেরকে অত্যাচার করলো, নিপীড়ন করলো, ধর্ষণ করালো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেশ ছাড়া বাড়ি ছাড়া করলো এবং জ্বালিয়ে পুড়িয়ে দিল, সেই সময়টিতে, সেই 2001-এর ক্ষমতায় আসবার পরে আমরা তো রাজপথে নেমেছি। তখন পুলিশ আমাদেরকে কি করেছে? নামতে দেয়নি, কিন্তু আমাদের সকল নেতাকর্মী এবং জনগণ সঙ্গে ছিল, যে কারণে আমরা স্পটে মার খেয়ে আমরা লাশ হয়ে পড়েছিলাম। তারপরে আমরা আন্দোলন করেছি। আর আপনাদের আন্দোলনে কি? আপনাদের লন্ডনে গিয়ে প্রাসাদ বানাবে আর নেতাকর্মীরা এদেরকে হত্যার জন্য আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য বলবে। এখন আপনি মোশাররফ ভাই, আপনি বিশ্ববিদ্যালয়তে পড়ে এসেছেন, আপনাকে যদি বিএনপি থেকে বলা হয় বাসে আগুন দেওয়ার জন্য আপনি নেতৃত্ব দেবেন, আপনি যাবেন না, আমি জানি, কারণ এই নাশকতায় আপনি অংশ নেবেন না। যে কারণে বিএনপির যারা নীতিবান নেতাকর্মী আছে তারা কেউ এখন আন্দোলনে যায় না, সম্পৃক্ত হয় না, ঘর থেকে বের হয় না। যদি তারা আবার একটি বিরতিতে যাব, ফিরে আসবো আবার আপনার কাছে। অতিথির সাথে আরো কথা হবে বিরতির পরপরই। আশা করি সাথে থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই বিএনপির সাংগঠনিক অবস্থাকে। আমরা আপনাদের দলীয় নেত্রীকে দেখেছি যে তাকে বলতে যে দলের নিষ্ক্রিয় কর্মীদের সজাগ হবার নির্দেশ দিয়েছেন তিনি। না, আসলে সাংগঠনিক কাঠামো তো একটা চলমান প্রক্রিয়া এবং আপনার বিশেষ করে এই আওয়ামী লীগের এই শাসনের 6.5 বছরে বিএনপি অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, জেলে অনেকটা কিন্তু পর্যুদস্ত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আপনার একটা যে জিনিসটি দিদি বলেছে যে বিএনপির নেতৃবৃন্দ অনেকে আন্দোলন সংগ্রামে যায় না, এই কথাটা কিন্তু আসলে সত্য না। আজকে যে 21,000 মামলা দেওয়া হয়েছে এবং যাতে প্রায় 15 থেকে 20 লক্ষ লোক আসামি, যদি বিএনপি মাঠে না থাকতো তাহলে সরকার আন্দোলন মামলা কিভাবে দিয়েছে? আজকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রায় 28টি মামলা দিয়েছে। আজকে বিএনপি ফখরুল ইসলাম আলমগীর নামে 68টা মামলা দিয়েছে। বিএনপির যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আল্লাহর বিরুদ্ধে 108টা মামলা দিয়েছে। আমানুল্লাহ রহমানের বিরুদ্ধে 68টা মামলা দিয়েছে। রিজভী আহমেদের মধ্যে 48, মানে মামলার পাহাড়ে আক্রান্ত বিএনপি। আপনারা এটা নিউজ করেছেন মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, কারণ এই সরকার কিন্তু একটি মামলা বা সরকার হিসেবে ইতিমধ্যে করেছে। সুতরাং বিএনপির সাংগঠনিক কাঠামো দুর্বল, এটা বলার কারণ হ্যাঁ, মামলার কারণে অথবা কৌশলগত কারণে অনেকে আত্মগোপনে আছে অথবা অনেকে গ্রেপ্তার এড়িয়ে চলছে। সেটি একটা দিক, সরকারের একটি মামলা দিচ্ছে, কিন্তু বিএনপি নেত্রী যখন বলছেন যে আপনাদের দলের নিষ্ক্রিয় কর্মীদের যখন সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছেন, যখন যারা মামলা হামলা ইত্যাদি ভয়তে অনেকটা এড়িয়ে চলছে, এদেরকে বলা হচ্ছে পকেট কমিটি করা থেকে বিরত থাকতে নির্দেশ দিচ্ছেন। বলতে আসলে এই কমিটি বলে আসলে কমিটিগুলি তো হয়তো আপনার ইউনিট থেকে, যেমন আপনার আমাদের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, এখন কেন্দ্র থেকে তো সবকিছু তদারকি করা বা মনিটরিং করা সম্ভব হয় না। যেমন আমি যদি জেলার দায়িত্বে থাকি, আমার আন্ডারে জেলা বা উপজেলা কমিটিগুলো, এই ক্ষেত্রে হুঁশিয়ারি মানে বলা হচ্ছে যে আপনারা নিজেদের মতো কমিটি করবেন না, যেটা তৃণমূলের যে মতামতের ভিত্তিতে কমিটি করবেন, এই মেসেজটি দেশনেত্রী এবং খালেদা জিয়া দিতে চেয়েছে। এবং এটাকে হয়তো মিডিয়ার মাধ্যমে অথবা সংবাদ পরিবেশনের মাধ্যমে হয়তো অন্যভাবে হয়তো পরিবেশন করা হয়েছে, কিন্তু মূল মেসেজটা উনি দিয়েছে যে আপনারা গণতান্ত্রিক মাধ্যমে যোগ্য নেতা যাদের, তাদেরকে নেতা নির্বাচন করেন। কারণ আপনি একটা জিনিস অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেমন আমি নেতা, আমি চাবো না যে আমার এলাকায় আরেকজন এমন নেতা তৈরি হোক যে আমাকে সরিয়ে দেয়।
এই একটা টেন্ডেন্সি তো সবার মধ্যে, এটা সব দল, বিএনপি, আওয়ামী লীগ বলেন, সকল দলের মধ্যে এটা থাকতে পারে, যার জন্য যদি তৃণমূলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক ওইতে যদি কমিটি করা হয়, সেক্ষেত্রে এই বিতর্ক থেকে আমরা অনেকটা রক্ষা করতে পারবো। আমরা 1 মিনিট একটু বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে উকিল আপনার কাছে জানতে চাইবো যে যখন বিএনপির দুর্বল অবস্থান, সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আমরা দেখছি যে খুব সবল অবস্থানে আছে এবং এই কারণেই হয়তো অন্তর্কোন্দলটি বেড়ে যাচ্ছে। আওয়ামী লীগের এই বিষয়ে আপনার কাছে আসবো, নিচ্ছি ছোট্ট 1 মিনিটের একটি বিরতি। বিরতির পর ফিরে এলেন, দেখছেন বাংলাদেশ এখন। আমরা শোকের মাস আগস্ট পার করেছি এবং আগস্ট মাস ব্যাপী 40 দিনের কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছিল এবং সেই কর্মসূচিগুলি পালিত হতে দেখেছি। আমরা স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মসূচির আগের দিন দেখেছি স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা নিহত হয়েছেন এবং একটি বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে অন্তর্কোন্দল একটি কারণ হতে পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জায়গায় অন্তর্কোন্দলের খবরটি বারবার বেরিয়ে আসছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হবার নির্দেশ দিয়েছেন। আমরা তারপরে দেখেছি যে ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের ভিতরে অন্তর্কোন্দল এত বাড়ছে কেন? মুক্তিযুদ্ধের সময় অনেকে ছাত্রলীগের নাম করে অস্ত্র নিয়ে যুদ্ধে গিয়েছিল। যুদ্ধ শেষ হবার পর, দেশ স্বাধীন হবার পরে সেই অনেকেই কিন্তু অস্ত্র ফেরত দেয় নাই, সেই অস্ত্র তারা অবৈধ কাজে ব্যবহার করেছে। তো এখনো যারা প্রকৃত ছাত্রলীগ, প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কখনো অন্তর্দলে লিপ্ত হতে পারে না। যারা অনুপ্রবেশকারী কিংবা ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক যুবলীগের নাম ব্যবহার করে দলে প্রবেশ করে সুবিধাবাদী যে শ্রেণীটি, তারাই এই অন্তর্দলীয় কোন্দলের জন্ম দেয়। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য পরিষ্কার, এদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এটিকে আমরা অবশ্যই এই দলে আমাদের অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য আহ্বান জানানো হয়েছে, সবাইকে বলা হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে। ছাত্রলীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন যে আগাছা উপড়ে ফেলার এবং এই আগাছারাই আমাদের দলের ভেতরে ঢুকে এই সমস্যাগুলো সৃষ্টি করছে। আর ক্রসফায়ারের বিষয়টি বিএনপির উদ্ভাবন, তারাই এই ক্রসফায়ার শব্দটি এনেছে এবং ক্রসফায়ার দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 58 জনকে বিনা বিচারে হত্যা করেছে এবং ইন্ডেমনিটি দিয়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে। ক্রসফায়ারকে আমরা ঘৃণা করি, ক্রসফায়ার না ঘটুক বাংলাদেশে, সেটাই আমরা চাই। কিন্তু আপনি যেটি বলছেন যে অনুপ্রবেশকারীরা যখন ঢুকছে দলে, সেটি দলের হাইকমান্ডের একটি স্ট্র্যাটেজি থাকা উচিত যাতে তারা ঢুকতে না পারে। ক্ষমতাসীন দলের মধ্যে তো সুযোগ সন্ধানীরা ঢোকার চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে ঢুকে যাচ্ছে, কারণ একটি বড় দল, আওয়ামী লীগ একটি বড় দল, মাঠ পর্যায়ের দল, বিভিন্নভাবে এটা ঢুকছে এবং তাদেরকে আবার ঢুকলে যখন জানা যায় তখন কিন্তু আবার মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় জানতে পারি, আমরা কিন্তু বের করে দিচ্ছি আর সতর্কও করা হচ্ছে। তারপরেও দলটি যেহেতু বড়, ঢুকে যাচ্ছে এবং ঢুকেই তারা এই কাজগুলো করছে এবং তার প্রমাণও কিন্তু আমরা পেয়েছি। আমি আরেকটু কথা বলবো, মামলার বিষয়টি বলেছে যে সরকার মামলাবাজ। আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই যে বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে 2009 সালের জানুয়ারিতে থেকে শুরু করে 13 পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে একটিও মামলা দায়ের করা হয় নাই। 2013-তে এসে 13 এবং 14-তে যখন বিএনপি নাশকতার কাজে লিপ্ত হয়েছে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনকে ঠেকানোর আন্দোলনকে ঘিরে, তখন মানুষ হত্যার যে আন্দোলন করেছে, তখন নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের নামে যতটি মামলা আছে সবকটা নাশকতায় তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারা আন্দোলন সংগ্রামে গ্রেপ্তার হয়েছে এমন কোনো মামলার কথা মোশাররফ ভাই বলতে পারবে না। কাজেই বিএনপি, সরকার মামলাবাজ না। মানুষ রক্ষা করতে গিয়ে, মানুষের জীবন রক্ষা করতে গিয়ে সরকার মামলা দিতে বাধ্য হয়েছে। আর আমি মনে করি যে বিএনপি, যেটি আপনি বলেছেন যে বিএনপি দলের কাউন্সিল করে না, তাদের দলের ভেতরে তারা মানে আওয়ামী লীগ থেকেও তারা শিক্ষা নেয় না, কিন্তু গণতন্ত্রের চর্চাও করে না। কাউন্সিল কবে হয়েছে বিএনপির আমরা বলতে পারি না, কিন্তু সেক্ষেত্রে দেখবেন আওয়ামী লীগের কাউন্সিল কিন্তু প্রতি বছর সকল প্রতিকূলতার মধ্যে করে এসছে তাদের গঠনতন্ত্র মোতাবেক। এবং ছাত্র দলের কমিটি কাউন্সিল করেছে, সেই কাউন্সিলে কি হয়েছে দেখেছেন, বিবাহিত ড্রাইভার, হেল্পার, এদেরকে দিয়ে কমিটি করেছে, গ্রেনেড হত্যার মামলার আসামি। এবং সেই ছাত্র দল দিয়ে বলে যে হল দখলের রাজনীতি। হল দখলের কথাটা বলেছে মোশাররফ ভাই, হল দখলের রাজনীতি শিখেছে কোত্থেকে? 75-এর পর থেকেই তো হল দখলের রাজনীতিটা এসেছে। এবং হল দখল কারা করেছে, অস্ত্র হাতে, ছাত্রদের হাতে অস্ত্র কারা তুলে দিয়েছে, বাংলাদেশের মানুষ তো জানে। কাজে হল দখলের রাজনীতি আওয়ামী লীগ কখনো করে না। এই যে ছাত্রলীগের কোনো প্রকৃত ছাত্রলীগের হাতে অস্ত্র আছে, এটির প্রমাণ দিতে পারবেন না। ছাত্রদল যারা করে তারা ছাত্র না, অছাত্র। তারা হলে কেমন করে থাকবে? সে কারণে তারা নিজেরাই ক্যাম্পাস থেকে না থেকে বাসা বাড়ি করে থাকে। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আবার অতিথিদের সঙ্গে কথা হবে। আপনারা দেখছেন বাংলাদেশ এখন।
বিরতির পর ফিরে এলাম। বাংলাদেশ এখন আরেকবার স্বাগত। এবিএম মোশাররফ হোসেন। আমরা জনগণের আসলে প্রার্থনা হচ্ছে শান্তি চাই তারা দেশের কাছে, রাজনীতিবিদদের কাছ থেকে। আমরা বিএনপির একটি কর্মকাণ্ডের আপনাদের দীর্ঘ আন্দোলন, প্রায় 92 দিনের একটি আন্দোলনের পর বেশ শান্তি অবস্থা বিরাজ করতে দেখছি। সামনের দিনগুলিতে আবার বিএনপির একটা আন্দোলনের ইঙ্গিত পাচ্ছি। তার মানে কি সামনের দিনগুলি আবার কি একটু জ্বালাও পোড়াও হতে পারে, অথবা নাকি শান্তিপূর্ণ থাকবে? না, আপনি যে কথাটি বলেছেন, বিএনপির বক্তব্য কিন্তু অত্যন্ত স্পষ্ট। বিএনপির কিন্তু যে দাবিটা, সে দাবিটা হলো একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন। একসময় বিএনপি বলেছিলেন যে এটার নাম তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া সর্বশেষ বলেছে যে নামই হোক না কেন একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে 5ই জানুয়ারি একটি নির্বাচন নিয়ে বিতর্ক সারা বাংলাদেশ না, সারা বিশ্বেই। সেখানে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। সেখানে অধিকাংশ নিবন্ধনকৃত রাজনৈতিক দল 42টির মধ্যে প্রায় 32টি অংশগ্রহণ করেনি। সেখানে ভোট 4%, 5%, 7% এইভাবে হয়েছে বলে কারো কারো অভিযোগ আছে, বা আমরা অভিযোগ করি, ইত্যাদি মিলিয়ে কিন্তু একটি বিতর্কিত নির্বাচন ব্যবস্থা হয়েছে। এখান থেকে উত্তরণ করা, আমি মনে করি আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল এই বদনাম নিয়ে, ব্লেম নিয়ে কেন তারা থাকবে? সুতরাং তাদেরও উচিত যে দিদি যে কথাটি বলেছে, ঐক্যমত হয় না রাজনীতিতে, যে কথাটি দেশনেত্রী এবং খালেদা জিয়া, কেন হয়নি? আপনার নিশ্চয় মনে আছে 91 সালে বিএনপি আজীবন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে বিশ্বাস করত, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের পর 91 সালে বিএনপি যখন বিজয়ী হয়েছে নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু তারা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট পদ্ধতি বাদ দিয়ে সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছিল। এটা আগেই কথা ছিল না, আমি ফিরে এসেছিল, কিন্তু তিন জোটের রূপরেখায় ছিল, ফিরে এসেছিল। সুতরাং ঐক্যমত হয় না, এটা কোনো ঠিক না। এই যে আওয়ামী লীগের যখন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে ব্যাপক আন্দোলন করেছিল, বিএনপি কিন্তু একসময় সে তার যৌক্তিকতা স্বীকার করে, সে অ্যামেন্ডমেন্ট সংসদে পাশ করে, কিন্তু বিএনপি সেই সকলের মতামতকে। আপনারা এখন রাজনৈতিক ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু অপুকিল কিছুক্ষণ আগে বলেছে যে প্রধানমন্ত্রী যখন রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছিলেন তখন সেই ডাকে আবার বিএনপি সাড়া দেয়নি। না, তখন কিন্তু যে জিনিসটা আপনাকে বলি, যে জিনিসটা তখন কিন্তু এই আওয়ামী লীগই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য 173 দিন আন্দোলন করেছিল। দিদি বলেছে যে বাংলাদেশে সহিংসতা হয়নি, আজকে বিএনপির উপর সকল কিছু এই সরকার ক্ষমতায় থেকে চাপিয়ে দিচ্ছে। আপনার নিশ্চয় মনে আছে বাসে আগুন দিয়ে 11 জনকে শাহবাগে হত্যা করা হয়েছে, চিটাগাং পোর্টকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অফিসগামী অফিসারকে প্রকাশ্যে দিগম্বর করা হয়েছে। এই ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। আন্দোলনে আওয়ামী লীগ সবসময় এগিয়ে আছে। আপনার কাছে আমি আরেকটু বলি, এখানে আরেকটু দিয়ে একটি কথা বলেছে যে আজকে আপনি একটা লক্ষ্য করবেন যে সরকার তার দায়িত্বকে এড়িয়ে যাওয়ার জন্য একটি কথা প্রায় বলে যে অনুপ্রবেশকারী। আমি আজকে এখানে এসেছি, আমি কিন্তু একটা ছাত্র রাজনীতির কেরিয়ারের মধ্যে দিয়ে এসেছি। আজকে এই কথাটা আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন বলে, অথবা ছাত্রলীগ বা যুবলীগ বলে, আমি কিন্তু অবাক হয়ে যাই। একটা নেতৃত্ব কখনো অনুপ্রবেশকারী হিসেবে আসতে পারে না। আজকে আপনি দেখেন, এই অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য তাদের একটা কৌশল থাকবে হয়তো। আমাদের সময় শেষ, আমি একটু উপকূলের কাছে আসতে চাই। এটা হলো তাদের দায়িত্বকে এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু এটি কৌশল। আজকে যে আপনি যেটা বলছেন, শেষে জানতে চাই যে তাদের এই যৌক্তিক যে নির্বাচনের দাবি 2019-এর আগে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিনা? 2019-এর আগে যদি নির্বাচন হয়, বিএনপি নির্বাচনে আসবে কিনা তার সে কি দিতে পারবে? মোশাররফ ভাই তার সিউরিটি দিতে পারবে? নির্বাচনে বিএনপি কোনোদিনই আসবে না। কারণ যদি নির্বাচনই আসতো, তাহলে এই সরকার যখন শুরু করলো 2009, তো সরকারের পথে পথে কাটা বিছিয়ে দিতে চাইতো না, হেফাজত এনে প্রধানমন্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করতো না, ওই মানুষ বাসে পুড়িয়ে হত্যা করতো না। তারা মনে করতো একজন রাজনীতিবিদ তার ভবিষ্যৎ নিয়ে ভাবে যে আমার ভোটারের কাছে চাইতে হবে। তারা সেই জিনিসটা কখনো চিন্তা করে নাই। এবং দেখেন, কালকে পেপার এসছে ডক্টর ইউনূস তাকে দিয়ে কি করিয়েছে, পদ্মা সেতু যেন না হয়। সে পদ্মা, তখন আমরা সরকার বলেছিল, অনেকে হয়তো বিশ্বাস করেছে, অনেকে করে নাই। এখন অকাট্য প্রমাণ আমাদের হাতে চলে এসেছে, পত্রিকায় এসেছে যে ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনকে মেইল করেছে। সে মেইলে বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকে নিয়ে বলছে যে ব্যক্তিগত সম্পত্তি, এটা তদন্ত করতে হবে। এবং অনেকগুলো মেইল করেছে, সেই মেইলে সরকারের বিরোধিতা করেছে এবং সেটাকে সহযোগিতা করেছে বিএনপি। পদ্মা সেতু যেন না হয়, ওয়ার্ল্ড ব্যাংক যেন টাকা না দেয়, সেই ফান্ড বন্ধ করেছে। সামনের রাজনৈতিক দিনগুলিকে আপনি ঝঞ্ঝামুখর মনে করছেন? সামনের রাজনীতিতে বিএনপির প্রথমেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তারা যে মানুষ হত্যা করেছে। এবং ক্ষমা চাইলেই হবে না, তাদের পানিশমেন্ট নিতে হবে, যেহেতু মানুষ হত্যা করেছে। তারপরে তারা নির্বাচন দাবি করতে পারে। এবং সেই কাজগুলো যদি না করে, বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে না। এবং সরকার যতদিন পর্যন্ত জনগণ না বলে যে নির্বাচন চাই, বিএনপির কথা নির্বাচন
দিতে পারে না। আপনাদের জনগণের দুজনকে দাবি অনেক হচ্ছে- ধন্যবাদ আমি আমাদের সঙ্গে এবং এসে যোগ দেওয়ার 2019 জন্য। নির্বাচন দর্শক হবে। আমরা আরেকদিন আপনার 2019 সঙ্গে সেকেন্ডে আমি বিএনপি বলতে চাই, নির্বাচনে যদি আসবে বলছে কিনা বিএনপিকে ভোট দেবে না, সেটিও একটি দেখার অবাধ বিষয়। নিরপেক্ষ নির্বাচন দেব। যদি খুনি জনগণ দলকে- আমরাও চাইবো যে প্রত্যাখ্যান করুন, আমরা খুনের আপনারা নেতৃত্ব দুই দল দেয়, ঐক্যমত্যে তাদেরকে পৌঁছাবেন। এই বাংলাদেশের ছিল জনগণ বাংলাদেশ ভোট এখন। দিতে দেখা পারে। হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।